জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। 28শে ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। কেন আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে। মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে। শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কাজে এই নির্বাচন আওয়ামী লীগকে ভোট অংশগ্রহণ করতে দেবে না তারা। আমাদের এটা দাবি থাকবে, আমরা নির্বাচন বয়কট করি না, তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। এক সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পরাশক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল। ব্রিটেনের কয়েকজন এমপি এবং আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন। তারা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবার সহাবস্থান জরুরি। যারাই ভারত বিরোধী তারাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীদের দলে ওলি এনসিপি, যে সবসময় সদা সর্বদা যারা ভারত বিরোধী কথাবার্তা বলে, অবাস্তব কথা বলে, অথচ পাকিস্তানের বিরুদ্ধে একটি টু শব্দটা করে না, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। কেন আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে। মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে। শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা? কিসের মানবাধিকার আর কিসের কি? ইউনূস তো সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুমবাজ। কারণ সে ক্ষমতা আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার নাই, বিচার চাওয়ার অধিকার নাই, তাদের খাবার দাবার বাসস্থান নিরাপদে বাড়িতে ঘুমাবে সে ক্ষমতাটুকু নাই। কাজে এই নির্বাচন আওয়ামী লীগকে ভোট অংশগ্রহণ করতে দেবে না তারা। আমাদের এটা দাবি থাকবে, আমরা নির্বাচন বয়কট করি না, তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে না। হ্যাঁ, 2014 সালে বিএনপি নির্বাচন বয়কট করেছেন। 2024 সালে বিএনপি বা জামাত মানে এরা তো নির্বাচন বয়কট করেছে। আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করে নয়, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। কারণ যত অপপ্রচার চালাক, যত মিথ্যা বয়ান দিক, হ্যাঁ একসময় মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে ইউনূস খানের ক্ষমতা আসার পর যে সন্ত্রাস জঙ্গিবাদ তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে। যারা তার সমন্বয়ক উপদেষ্টা বা দল করেছে এরা তো এখন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। তা এত সম্পদের মালিক হয়ে গেছে, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা। ইউনূস নিজেই তো ক্ষমতা এসে মানুষকে কিছু দিতে পারেনি। 6 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে গেছে, যেখানে আমি 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত নিয়ে এসেছিলাম। ইউনূসের একেবারে যারা ঘনিষ্ঠ, ইউনূস যাকে নিয়ে 2007 সালে দল করতে গিয়েছিল, সেই ডেইলি স্টারের সম্পাদক বাবু জানাম সেক্রেটারি, ইউনূস প্রেসিডেন্ট, দল করতে গেল, ফেল করলো। অথচ সেই প্রথম আলো ডেইলি স্টার সেখানে আগুন দিল, সাংবাদিকরা আটকা পড়া, চিৎকার। অর্থাৎ এর আগে তো অন্যান্য যতগুলি পত্র পত্রিকা টেলিভিশন যখন যেটা ইচ্ছা আগুন দিয়েছে, পুড়িয়েছে, কেউ কিছু কথা বললে তাদের জুলুম করেছে এবং সব জায়গায় নিজের এজেন্ট লাগিয়ে দিয়েছে। করতে করতে এমন জায়গায় গেছে যে নিজেদের দোস্তেরটাও এখন ছাড়েনি, সেটাও হামলা করলো। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ একবার এই ধরনের অন্যায় করতে করতে সে অন্যায় যে কত দূর যায় এটা বোধহয় সীমা ছাড়িয়ে গেছে তারা। তো এইভাবে এই অত্যাচার নির্যাতন চলছে। আমরা এখনো বলি আমাদের সকল কারাগারে বন্দী যারা নেতাদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ 14 দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাবেক প্রধান বিচারপতি সহ পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার, আমাদের অন্যান্য যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্ত করতে হবে। ন্যায় বিচার যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী কারাগারে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে, স্লো পয়জন করছে। কারাগারের ভিতরে মানে রিমান্ডের নামে অত্যাচার, আবার কারাগারের ভিতরে ওই আসামিদের দিয়ে নির্যাতন, আমাদের মেয়েদের পর্যন্ত নির্যাতন। শুধু নির্যাতন না, এক একটা কারাগার ভর্তি। কাজে এদেরকে মুক্ত করতে হবে। এখনও তাদের উপরে জুলুম অত্যাচার, এমনকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার। তাদেরকে নাকি ভোট দিতে হবে। কেন? যার ভোট দেওয়ার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো আমরা দিয়েছি। আর সেই ভোটের অধিকারও এখন তারা কেড়ে নিচ্ছে। এটা কোন ধরনের গণতন্ত্র নিয়ে আসলো আবার সেটাই প্রশ্ন। যাও,
এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আবারও বলি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, এটা আওয়ামী লীগের অধিকার, কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে, আওয়ামী লীগ এদেশে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আওয়ামী লীগই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছে, ইউনূস সব ধ্বংস করেছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে একমাত্র আওয়ামী লীগই পারবে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল পারবে না, কারণ সব তো লুটেরা আসে খেতে, এবং তাদের খাই খাই করতে করতে আমার দেশটা খেয়ে ফেলছে। কাজে এদের হাত থেকে মুক্ত করতে হবে, আর এই দায় মুক্তি চলবে না, যারা অপরাধী তাদের বিচার করতে হবে, আর আমাদের নিরপরাধ লোকগুলি তাদের ছেড়ে দিতে হবে। আর যে অত্যাচার করলো আপনাদের উপর, এটা আমরা ভুলবো না। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। চাই না আল্লাহ তো আমাকে কিভাবে কিভাবে বারবার বাঁচায়। ওই তারেক জিয়া আর খালেদা জিয়া 21 আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল, আসামি সব ছেড়ে দিয়ে সব ইউনূস আবার তাদেরকে মর্যাদা দিয়েছে, আমি বেঁচে গিয়েছিলাম, এটা তাদের কাছে একটা অবাক ছিল। 13টা গ্রেনেড মেরেছে, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যা ব্যবহার হয়, তারপর আমাকে আমার নেতা কর্মীকে বাঁচিয়েছে। এবারও ঠিক একই অবস্থা। তো যেখানে থাকি বেঁচে আছি, আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, বাংলাদেশের মানুষের পাশে আছি, এটুকুই আমি বলবো। আমার জীবনে ওই একটাই যে আমার বাবা এদের স্বাধীন করেছে, এদেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে, আমরা হাসি ফুটিয়েছিলাম, সেই হাসি কেড়ে নিয়ে চাই সুদখোর খুনি ইউনূস, জামাত, শিবির আর এনসিপি জঙ্গি সন্ত্রাসীরা। আবার বাংলাদেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করব, এটাই হবে আমাদের একমাত্র প্রতিজ্ঞা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে গড়া দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক। মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামীর জোটে। কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলের অনেক নেতার মাথায়। পদত্যাগের হিড়িক লাগলেও ঘরের ছেলে হিসেবে এনসিপি জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন। এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনূসের চিন্তার বলিরেখা করুণ হচ্ছে একটি ভাবনায়, ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা আমরা মামুরা টাইপের ভোট হওয়ার আশঙ্কাই বেশি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রিদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাও লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে, এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাসও দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা
তাজনুবা জাবিন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে। এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12 মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকার দপ্তর থেকেও বলা হয়েছে, আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28 ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30%-এর নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে, নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে, সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে, এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন, এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা, 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন
প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক দুই জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।